আচ্ছা, খেয়াল করেন বুটস্ট্র্যাপ ক্যারোসেলটা কিভাবে কাজ করে আমি আগে দেখাই। ঠিক আছে, এখানে দেখেন যে প্রতিটা আইটেমের ভিতরে ইমেজ থাকে, তাই না? এই যে আইটেম অ্যাক্টিভ, দেখেন একটু পরে ওই আইটেমের অ্যাক্টিভ ক্লাসটা চলে যাবে আর ওই ইমেজটাও নাই হয়ে যাবে। যদি আমি এখানে যদি একটা, এই দেখেন আইটেমের অ্যাক্টিভ ক্লাসটা কি চলে গেছে না, দেখছেন? আবার যখন আমি রিলোড পাশে নেই, তারপর আবার অ্যাক্টিভ ক্লাসটা এড হয়ে যাচ্ছে, মানে যেই ইমেজটার উপরে অ্যাক্টিভ ক্লাসটা থাকবে সেই ইমেজটাই শো করে। ঠিক আছে, আমি যদি সবগুলোর উপর অ্যাক্টিভ ক্লাস দিয়ে দেই তাহলে দেখেন ওই ক্যারোসেলটা ভেঙে যাবে। এখানে আমি ইনডেক্স এইচটিএমএলটা একটু ওপেন করি, করে এই যে দেখেন এখানে আছে ইমেজ স্লাইডার ওয়ান ডট, এই যে আইটেম অ্যাক্টিভ, কিন্তু পরের আইটেমটাতে কি অ্যাক্টিভ ক্লাস দেওয়া আছে? দেওয়া নাই, ওইটা অটোমেটিক্যালি অ্যাড হয়। তার মানে আমরা এখানে একটা সমস্যায় পড়ে গেছি, মানে এই জিনিসটা আমরা অ্যাড করব, আইটেমটাকে তো আমরা রিপিট করাবো, তাই না, কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে। তাহলে আইটেম রিপিট করাতে গেলে ওই অ্যাক্টিভ ক্লাসটাও রিপিট হবে, এটা একটা সমস্যা না? তাহলে দেখেন দুইটাতে যদি অ্যাক্টিভ ক্লাস রিপিট হয় তাহলে কি হয়। সাপোজ এইটাতেও আমি অ্যাক্টিভ ক্লাস দিয়ে দিলাম, তাহলে দেখেন কি হয়, ক্যারোসেলটা কি ঠিক থাকবে? দেখেন দুইটাই শো করে, দেখছেন? তাহলে তার ক্যারোসেল এলো না এটা, তাহলে এই ক্যারোসেল এখন এটা জিনিসটা দেখেন যে এই জিনিসটা তাহলে ওয়ার্ড পেজে গেলে একটু সমস্যা না? আমরা পোস্ট টাইপ দিয়ে কাস্টম পোস্ট টাইপ দিয়ে যখন করবো তখন তো ওইটাও রিপিট হবে। তো এই সমস্যাটাই দেখাবো যে আসলে কিভাবে এটা সলভ করা যায়। ঠিক আছে, তো আমরা প্রথমে এইটাকে যদি ওয়ার্ড পেজে নিতে চাই তাহলে কি করতে হবে? সাপোজ এই ইনডেক্স এইচটিএমএলটাকে, আচ্ছা এইটা না, কই গেল এইটা না, ক্লাস 22 না, ডিবাগ লগ দিছে কেন, এটা দরকার নাই। আচ্ছা ইনডেক্স এইচটিএমএল, এটাকে আপনি দেন কোনটা, এখানে আছে ওনার কাছেও আছে, এটা তো আগে, এটা আমি কাস্টমাইজ করছি। ইনডেক্স পিএইচপি করে দিলাম আর স্টাইল সিএসএসটা স্টাইল সিএসএস রাখলাম, এখানে কিছু ভ্যালিড কোড দিয়ে দিলাম। সাপোজ ভ্যালিড কোড কি কি দেওয়া লাগে বলেন তো? দেন থিম নেম বুটস্ট্র্যাপ ক্যারোসেল, তারপরে দেন থিম ইউআরআই, দেন www.example.com, তারপরে দেন হচ্ছে অথরকে, অথর দেন সাপোজ পাপ্পু, তারপরে দেন অথর ইউআরআই, অথর ইউআরআই কে ডাব্লু, আচ্ছা ঠিক আছে, www.example দিলাম, বারবার ইয়ার মাসতে না। একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে মনে করেন এখানে আপনি যে আপনার অথর ইউআরআই দিচ্ছেন, হ্যাঁ, এটা আপনি বায়ারকে যখন দিচ্ছেন, এটার জন্য কি মার্কেট প্লেস কি আপনার অ্যাকাউন্ট সমস্যা করবে? না না, অথর ইউআরআই বলতে অথর তো তখন উনি যিনি আপনাকে, যিনি হচ্ছে কাজ দিচ্ছেন, যদি পোস্টটা দিচ্ছেন সেখানে উল্লেখ করা আছে যে আপনার ইমেল বা @ বা এই ধরনের শব্দগুলো আপনার লিখে বা কোনোখানে যদি থাকে তাহলে অ্যাকাউন্ট ব্যান করে দিবে। তার মানে আপনি ভায়া কমিউনিকেশন করতেছেন, কিন্তু এখানে আপনি যদি আপনার ইমেল অ্যাড্রেস বন্ধু, হ্যাঁ হবে তো, এই যে এইটা অথর দিয়ে দিলেন আপনি দিয়ে দিলে এটা কোনো প্রবলেম, অ্যাকাউন্টের জন্য প্রবলেম হবে না? না ও সমস্যার কথা না। তারপরে লেখেন ভার্সন 1.0 দিলাম, তারপরে কিছু ডেসক্রিপশন অ্যাড করেন। This is a simple carousel. We can dynamic it using custom post type, তাই না? কাস্টম পোস্ট টাইপ দিয়েই তো করব, কাস্টম পোস্ট টাইপ। ঠিক আছে, আচ্ছা ভাই এখানকার কিবোর্ড কি নিছেন নাকি? ওখান থেকে কেউ কিবোর্ড নিছেন? কিবোর্ড তো পাতা আছে, সব কাজ এর সাথে পাতা না, নেওয়ার তো কথা না। এইখানে একটা কিবোর্ড আছে, এটা দেখেন তো, এটা নাকি? আচ্ছা কিছু ট্যাগস অ্যাড করেন, কিছু ট্যাগসও অ্যাড করতে পারেন। ট্যাগস মানে কি, এই থিম সম্পর্কে কিছু কথা, যেমন ছোট ছোট কথা, ডেসক্রিপশন না, ডেসক্রিপশনের পর ট্যাগস দিচ্ছি।
ছোট ছোট যেমন ক্যারোসেল, স্লাইডার এই জাতীয় কিছু লিখে দিলেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যারা বুঝেন তারা বুঝতে পারছেন যে কেন ক্যারোসেল এইটা লিখছি, স্লাইডার। ঠিক আছে, এখন একটা স্ক্রিনশট নিয়ে নেন। সাপোজ এখান থেকে স্ক্রিনশট নেওয়ার একটা সফটওয়্যার আছে, ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি কি দিয়ে নিতে হয়। ফায়ারফক্স ওপেন করি। এই স্ক্রিনশট নেওয়ার জন্য দেখেন একটা সফটওয়্যার আছে, ওটার নাম হলো লাইটশট। ইয়েস, লাইটশটটাই ভালো আমার কাছে, আমি নিজে ইউজ করছি। হ্যাঁ, সম্পূর্ণ ওয়েব পেজকে ওটা হচ্ছে ইয়ে দিয়ে অসাম স্ক্রিনশট, একটা অ্যাড অনস আছে ফায়ারফক্সে, গুগল ক্রোমেও আছে, ওইটা দিয়ে নিতে পারবেন। অসাম স্ক্রিনশট, এই যে ডাউনলোড ফর উইন্ডোজ। আচ্ছা, এই স্ক্রল বার তৈরি হচ্ছে কেন এখানে? ইনস্টল দেওয়া আছে, দেখি তো। লাইটশট আছে, এ লাইভ ইএসটি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমি একটু ব্রাউজারে ওপেন করি। এই যে দেখেন এইরকম আসছে, ঠিক আছে। এখন একটা স্ক্রিনশট নিয়ে নেই, প্রিন্ট স্ক্রিন লিখলে এটা চলে আসে, দেখছেন 600x450। ছয়শো ইন্টু 450 দিয়ে আমি হচ্ছে একটা ক্যারোসেলের স্ক্রিনশট নিয়ে নিলাম, দিয়ে সেভ করি। আর এটা কি নামে সেভ করবো বলেন তো? অবশ্যই স্ক্রিনশট ডট পিএনজি নামে সেভ করতে হবে। তাহলে হয়ে গেছে স্ক্রিনশট ডট পিএনজি। এখন এটা আচ্ছা, প্রথমটা বড় হাতের হবে না, বড় হাতের দিয়ে ফেলেছি, এটার ভিতর ঢুকাই দিলাম। এখন এটা জিপ করলে আপলোড করতে পারবো, তাই না? জাস্ট জিপ করে ফেলেন এটাকে, এই যে অ্যাড টু আর্কাইভ, কি জিপ, ওকে করেন, জিপ হয়ে গেছে। এখন আমি আপলোড করতে পারবো, দেখি লোকাল হোস্টে যাই, localhost/wordpress, তাই তো? এটা কে করছে? এটা কোনো ডিজাইনই হয় নাই। আচ্ছা, wordpress/wp অ্যাডমিনে যাই। আচ্ছা, wp অ্যাডমিনে গেছি, এবার এটা ইয়া করি। আসলে স্ক্রিন রেজুলেশন কমে গেছে, এই জন্য সমস্যা হচ্ছে। এইখানে দেখা যাচ্ছে ভালো, কিন্তু আমার এখান থেকে। আচ্ছা, আমাদের থিমটা এবার আপলোড করব কিভাবে? অ্যাড নিয়ে যাব, আপলোড থিমসে যাব, গিয়ে চুজ ফাইল করে ওইটাকে দেখাই দিব, তাই না? এটাই তো হয়ে গেল। ক্লাস 22 জিপ, এই যে এটা ওপেন করেন, ইনস্টল নাও দেন। তাহলে কি হবে? ওইটা সরাসরি থিম ফোল্ডারের ভিতরে চলে যাবে, এক লাইন, কিছুই করা লাগবে। অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ হয়েছে। দেখেন এখন কিছুই পাবে না। localhost/wordpress এ যান, দেখেন সিএসএস ও পাবে না, জেএস ও পাবে না, কিছুই পাবে না। দেখেন কিছু পাইছে? কিছুই আসে না। এখন এইটাগুলো ঠিক করবো আমরা, কিভাবে করবো? এটা বাদ দিয়ে দেন, ফোল্ডারের ভিতরে যান, এখান থেকে লোকাল সি জ্যাম্প htdocs, htdocs এর ভিতরে কি ওয়ার্ডপ্রেস, wp কন্টেন্ট, থিমস এর ভিতরে দেখেন ক্লাস 22। আচ্ছা, এইখানে প্রথমে ইনডেক্স পিএইচপিটাকে ওপেন করি, ওপেন উইথ সাবলাইম টেক্সট। তারপরে স্টাইল সিএসএসটা ওপেন করি, ওপেন উইথ সাবলাইম টেক্সট। আচ্ছা, প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে ল্যাং যেটা ফাঁকা আছে, এখানে কি দিবেন? পিএইচপি। আগে দেখাই নেই যে ল্যাং ফাঁকা থাকলে কি আসে, কন্ট্রোল ইউ দেন, এখানে ল্যাং ফাঁকা আছে, তাই না? ডাইনামিক করতে হলে কি করব? পিএইচপি
শুরু করেন শেষ করেন দিয়ে লেখেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ATTRIBUTES ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, তাই তো? PHP ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস দিলাম। এখন দেখেন তো এখানে কি শো করে, ল্যাঙ্গুয়েজ চলে আসছে না? এইটার দরকার নেই পেন ড্রাইভটা। আচ্ছা দেখেন ল্যাঙ্গুয়েজ চলে আসছে, তারপরে সাবলাইম গেল কই? আচ্ছা তারপরে দেখেন UTF-8 এটা রাখার দরকার আছে। এটা লেখেন PHP BLOG ব্লগ ইনফো কি কারসেট, PHP ব্লগ ইনফো কারসেট, তাই না? দেখেন আচ্ছা এখানে ব্রাউজার সব চলে যাচ্ছে। ইউটরেন্টটাকে ক্লোজ করব কিভাবে? এই তো এক্সিট, এটা এখানে দরকার নেই। এবার ঠিক আছে, দুইটা ব্রাউজার ওপেন করছি, এতগুলা দরকার নেই। আচ্ছা এবার দেখেন PHP ব্লগ ইনফো কারসেট দিলাম, তাহলে কি আসে দেখেন, কি কারসেট অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে না? আমরা তো বাদ দিয়ে দিছি। তারপরে দেখেন কন্টেন্ট IESE এগুলো আর দরকার নাই, মেটা নেম ডেসক্রিপশন কন্টেন্ট ডেসক্রিপশন বসাই দিতে পারেন। এই যে এখানে কন্টেন্টের জায়গায় লেখেন PHP ব্লগ ইনফো, এগুলা সিম্পল কাজ, এগুলা না করলেও আপনার ওয়ার্ডপ্রেস কাজ করবে, কিন্তু এগুলো করা উচিত, ঠিক আছে? মানে একটা স্ট্যান্ডার্ড থিমের জন্য। দেখেন কন্টেন্টের এখানে ফাঁকা আছে না, আমি রিলোড দেন, এটা ক্যাপাসিটি বিল্ডিং গ্রুপ চলে আসছে, তাহলে ডেসক্রিপশন চলে আসলো, সবই আসলো। এখন HTML CSS JS এইগুলো আমরা লিংকিং করাবো, তাই না? কিভাবে করাবো? প্রথমে যেটা করবেন এই হেডের নিচে PHP শুরু করেন শেষ করেন, এখানে লেখেন WP হেড, হেড যেখানে শেষ হবে ওইখানে, তাহলে WP হেড হয়ে গেল। এবার ফুটারে যান, বডি যেখানে শেষ হয়েছে এখানে লিখবেন কি PHP WP ফুটার FOOTER। এটা দিলে কি হয় বলেন তো, আমি আবার বলছি অনেকবার। এখানে দেখেন কোনো কোড আছে, সব ওয়ার্ডপ্রেসের কোড এখন এড হয়ে যাবে, যেই কোডগুলো আপনার টেমপ্লেটকে ক্ষতি করবে না কিন্তু সাপোর্ট দিয়ে যাবে সবসময়। দেখেন চলে আসছে, একটা অ্যাডমিন বারও চলে আসছে, দেখছেন? এখন যেটা করতে হবে যে এই স্টাইল CSS JS এইগুলাকে আমরা হচ্ছে কি দিয়ে করব, এইভাবে করা যাবে না। প্রতিবারই গেট টেমপ্লেট ডিরেক্টরি দিয়ে দেখায়, কিন্তু আসল নিয়ম কোনটা সেটা দিয়ে আজকে দেখাবো, functions.php এর মাধ্যমে। নিউ টেক্সট ডকুমেন্ট লেখেন FUNCTIONS functions.php, ঠিক আছে? functions.php হয়ে গেল। এখন এটাকে ওপেন করেন, ওপেন উইথ সাবলাইম টেক্সট, ঠিক আছে? করলাম, করে এখানে লেখেন PHP শুরু করেন, শেষ না করলেও চলবে। এখন এখানে একটা ফাংশন নেন, সাপোজ ফাংশন নিলেন ক্যারোসেল বুট ক্যারোসেল CSS JS নামে একটা ফাংশন নিলাম, ঠিক আছে? কারণ এখানে CSS JS অ্যাড করব, আর CSS JS অ্যাড করার জন্য একটা হুকের ভিতর নিতে হয়। হুকটার নাম কি? এখানে একটা হুকে অ্যাড করতে হয়, হুকের নাম কি? WP-enq scripts, স্ক্রিপ্ট না কিন্তু স্ক্রিপ্টস, ENQUEUE স্ক্রিপ্টস। এখানে লেখেন যে ফাংশনের নামটা, দুইটা প্যারামিটার হয়, একটাতে ফাংশনের নামটা আর একটা প্রথমটাতে হচ্ছে এনকিউ স্ক্রিপ্ট আর দ্বিতীয়টাতে ফাংশনের নামটা দিলেন, দিয়ে সেমিকোলন দেন। এইবার এইখানে কি লিখবেন? WP-enq স্টাইল, যেহেতু আমি প্রথমে স্টাইল রেজিস্টার করব, তাই না? হ্যাঁ স্টাইল WP-enq STYLE WP-enq স্টাইল
দিয়ে দুইটা প্যারামিটার হয় এখানে, একটা দুইটা। প্রথম প্যারামিটার হয় যে কোনো একটা নামটা, যেইটা আপনি এড করতে যাচ্ছেন সেইটার একটা সুন্দর নাম দিবেন। যেমন আপনার পোলাপাইন হইলে আমরা কি করি, একটা নাম দেই না, এর নাম মনে করেন রহিম, ওর নাম করিম, এরকম নাম দেই। সেরকম সিএসএস অ্যাড করতে হলেও আমাদের একটা নাম দিতে হবে, সেই নামটা আমরা যে কোনো নাম দিতে পারি, তাই না? আচ্ছা, এখন প্রথমে আমরা অ্যাড করতে চাই ফন্টসা। প্রথম রেজিস্টার না করলেও চলবে, আমি সরাসরি এটা করে দিতে পারি। এই সিএসএস এটা কাট করেন, কাট করে একটু পুরাই বাদ দিয়ে দেন, কারণ ফন্টসা এখন আর দরকার নাই এখানে। এইবার এখানে বসাই দেন, ফাংশনে বসাই দেন, আর এটার নাম দিলাম এফ অসাম। ঠিক আছে, একটা নাম দিতে হয় তাই এফ অসাম, মানে যাতে আমি বুঝতে পারি যে এটা ফন্টসা। ঠিক আছে, তারপর আবার কপি করেন ওইটা। দ্বিতীয়টার কি আছে নাম, আউল ক্যারাসেল। আউল ক্যারাসেল দরকার আছে? দরকার নাই, এটা বাদ দিয়ে দেন, যেহেতু আমরা আউল ক্যারাসেল কাজ এখন করছি না, শুধু বুটস্ট্র্যাপ ক্যারাসেল কাজ। আর এই বুটস্ট্র্যাপ এইটার দরকার আছে, এটা কাট করেন আর বাকিটা বাদ দিয়ে দেন। বাদ দিয়ে এই যে এইখানে লিখে দেন functions.php, এই যে এইখানে এটার নাম দিলাম সাপোজ বুটজেস। ঠিক আছে, আরেকটা নাম দেন নিচে লাস্ট যেটা, এটার নাম কি, স্টাইল সিএসএস। এটা আসলে কিছুই করা লাগবে না, এটা পুরাই বাদ। এটা আমরা এমনিতেই আনতে পারবো, এইসব করার দরকার নেই। জাস্ট খালি কি লিখবেন, গেট কমা দেন, কমা দিয়ে লেখেন গেট স্টাইল শীট, স্টাইল ইজ গেট স্টাইল শীট ইউআরআই। এইটুকু লিখলেই সিএসএস পেয়ে যাবে। আর এইগুলার পাশেও কিন্তু ওই গেট টেমপ্লেট ডিরেক্টরিটা দেখাই দিতে হবে, নাহলে ডিরেক্টরি তো পাবে না। এটা লিখে দেন গেট tmplet, গেট টেমপ্লেট ডাইরেক্টরি URI ডট স্ল্যাশ। এই জিনিসটাই কপি করেন, দুই জায়গায় দিয়ে দেন। ও আচ্ছা, এই স্ল্যাশটা তো এইখানে হবে। গেট টেমপ্লেট ডিরেক্টরি URI ডট দিয়ে এইগুলো বসাই দিবেন সবগুলো পাশে, এইটার পাশে। আচ্ছা, এইটার পাশে যে এখানে একটা স্ল্যাশ হবে। দেখেন এখন স্টাইলগুলো সব পেয়ে যাবে। রিলোড দেই, স্টাইলগুলো যাওয়ার কথা, দেখি এখানে পাইছে কিনা। রিলোড দেই একটা, লোকাল স্ল্যাশ wp admin। আচ্ছা, এগুলো পাই নাই। wp enq scripts কোথায়, কোন কোটেশনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এই কোটেশন না, কোটেশন ঠিক আছে, এটা লিখতে হয়। আমি একটু দেখি কি সমস্যা। ফাংশন, আচ্ছা কোটেশন দিয়ে একটা ডট দিছি, ডট দিয়ে জোড়া লাগাই দিছি, বুঝতে পারছেন? অ্যাড অ্যাকশন wp enq scripts, আমার মনে হয় এমন কিছু ভুল দিছে যেটা এটা দেখাচ্ছে না। আচ্ছা, ইনডেক্স পিএইচপিটা আমি কি সেভ করছিলাম? আমার মনে হয় ওই যে wp হেড ফুটার দিয়ে আর সেভ করি না। দেখি তো আরেকবার। এখানে ফাংশনস বানা ঠিক আছে, functions functions.php, তাও তো ঠিক আছে। functions.php তে একটা কি কোন একটা ভুল করি আমি, সাপোজ কোনটা স্টাইল শীট, ও স্টাইল শীট ইউআরআই, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ডাবল কোটেশন না, এই যে ইউআরআই এর পরে, কারণ এটা দেওয়া লাগে না, এটা অটোমেটিক্যালি সে নিয়ে আসবে, কিন্তু functions.php টাই কাজ করছে না। আমি দেখি একটা এরর করে দেখি, যে যদি এররটা শো করে তাহলে বুঝতে হবে যে আচ্ছা এররই আসতেছে না, তার মানে functions.php কাজ করছে না। functions জ্যাম্প কি চলতেছে, জ্যাম্প কত চলতেছে তাহলে এটা কি ওয়ার্ডপ্রেস ভাবে নিয়ে গেছেন না, ইউআর 12
এই তো ওয়ার্ডপ্রেস মধ্যে নিয়ে যান না তো কাজ করতে কিভাবে করবে ও আচ্ছা আচ্ছা এই ও না এই দুইটা হচ্ছে ইয়া থেকে আছে, শুধু functions.php টা আমি ডেস্কটপ থেকে করে ফেলছি। আচ্ছা সমস্যা নাই, এই ক্লাস 22 এটা বাদ দেই, আমি বুঝতে পারছি সমস্যাটা কোথায়। এই যে দেখেন ক্লাস 22 এখানে functions.php বলে কিছুই নাই। হ্যাঁ হ্যাঁ ওইটা এনে কাট করে এনে এখানে বসাই দেই, ঠিক আছে বুঝতে পারছেন? কাট করেন একই কথা, এখানে এনে এই যে এই জিনিসটা জাস্ট কাট করে দেই, এখানে functions.php তো হবে না। তাই তো বলি কি functions.php ইফেক্ট ফেলতেছে না কেন উইন্ডোজ, মানে ব্যাপারটা বুঝতে পারছেন কেউ যে কি ভুল হয়েছিল ওইখানে? আমি আর নিচের একটা করছিলাম, ওই জিনিসটার ভিতরে আবার ঢুকে গেছি আগের থেকে, যেই কারণে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিটা জিনিসটা না থাকলে তো হবে না। এবার দেখেন রিলোড দেন, আচ্ছা এইবার এররটা দেখাচ্ছে, এররটা কোন জায়গায় দেখেন, বারবার এখানে জ্ঞানজাম লেগে যাচ্ছে, এই দুইটা জিনিস আমি ডিলিট করে দেই। এটা কি তাহলে আছে নাকি এখানে? আমার শুধু এই সমস্যাটা হয়, মানে একটার সাথে আরেকটা জ্ঞানজাম লেগে যায়। এবার হয়েছে, একবার আবার নতুন করে সব ওপেন করে XAMPP htdocs, htdocs এর ভিতরে কি ওয়ার্ডপ্রেস wp content themes class 22, এখানে index html ওপেন করেন, হেড ফুটার করছি, স্টাইল css টা করেন, সাবলাইম টেক্সটে করলাম, সবই ঠিক আছে। এখন functions.php টা ওপেন করব। আচ্ছা এখানে ভুলটা কি দেখেন, আমি এই যে নিজেই এররটা করছিলাম, এখানে সেমিকোলনটা দেই নাই, কারণ সেমিকোলন না দিলে আমি জানি এরর হবে, ওখানে আসতেছিল localhost/wordpress। দেখেন স্টাইল সিএসএস গুলা পেয়ে গেছে, ঠিক আছে? কিভাবে পাইছে বুঝবেন, দেখেন এই যে এইখানে localhost/wordpress/fontawesome.min.css এখানে ক্লিক দেন, দেখেন fontawesome পাইছে। তারপরে দেখেন নিচে আছে কি, আচ্ছা fontawesome পাইছে, তারপরে পাইছে bootstrap, দেখেন bootstrap পাই গেছে, আর স্টাইল সিএসএস পাইছে localhost/wordpress/wp-json, তার মানে শুধু স্টাইল সিএসএস টা পাই নাই, ওইটা আমাদের দেখতে হবে। get style sheet URI, আচ্ছা এটা এইভাবে যেহেতু সমস্যা করতেছে, URI না URL, দেখি URL দিলে আগে, ও আচ্ছা কোথায় বুটজেস, ও এই যে এখানে, হ্যাঁ বুটজেস, এটা ঠিক করব আমি। এইখানে বুটজেস এর জায়গায় হবে কি স্টাইল সিএসএস। আচ্ছা আমি যেটা ভুল করছি, এখানে বুটজেস হবে না, বুট সিএসএস, কারণ আমি তো বুটস্ট্র্যাপে সিএসএস অ্যাড করছি, তাই না? বুট সিএসএস দেন, কারণ এটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ min.css। আচ্ছা এখন এইটার নাম দেন সাপোজ স্টাইল সিএসএস, আর এখানে গেট স্টাইল শীট ইউআরআই দিলেন, দেখি এবার পাইছে কিনা। গেট স্টাইল শীট ইউআরআই হবে, এই যে এবার চলে আসছে, দেখছেন সব পেয়ে গেছে। দেখেন এই যে localhost/wordpress/style.css কি পাইছেন না, সবগুলাই কিন্তু পেয়ে গেছে। একটু সমস্যা হয়েছে কারণ আমরা প্রথমে ঠিকভাবে করতে পারি নাই। এখন দেখেন কারোসেল কাজ করতেছে না, কারণ কি? কারণ হচ্ছে ওই যে জেএস গুলো অ্যাড করি নাই। আচ্ছা এবার জেএস এ চলে যান, এই যে কোয়ারি রাখার দরকার আছে, যে কোয়ারি রাখার দরকার নাই, কারণ আমরা ওয়ার্ডপ্রেসের নিজস্ব যে কোয়ারি আছে ওই যে কোয়ারিটা আমরা পাওয়াবো। প্রথমে এইটুকু ডিফাইন করে দেন, সাপোজ একটু কমেন্টিং করে লিখে দিলেন যে সিএসএস, আর নিচের যেগুলো করব তার জন্য জেএস। এখানে লেখেন যে এবার জেএস গুলো অ্যাড করব, তাই না? জেএস অ্যাড করার জন্য লিখতে হয় wp enq script
ওইটা কি ছিল স্ক্রিপ্টস, আর এটা হবে স্ক্রিপ্ট। প্রথমে জেএস এর একটা নাম দিবেন, ঠিক আছে, সুন্দর নাম, যেটা অ্যাড করতে যাচ্ছেন। যেহেতু আমরা যে কোয়েরি অ্যাড করব ওয়ার্ডপ্রেসে, সেহেতু নাম দেওয়ার দরকার নাই। যেহেতু ওয়ার্ডপ্রেসে যে কোয়েরি অ্যাড করব, সেহেতু জাস্ট খালি লিখে দিবেন wpenq স্ক্রিপ্ট যে কোয়েরি। এখানে একটা প্যারামিটার দিলেই চলবে। তাহলে দেখেন যে কোয়েরিটা চলে আসবে। এইখানে আপাতত কি যে কোয়েরি নামে কিছু আছে? দেখেন w11 ফেস্ট এইগুলো আগেই থাকে, কিন্তু যে কোয়েরি বলে কিছু আছে? কিছুই নাই যে কোয়েরি নামে। এখন একটা রিলোড দেন, দেখেন এখানে যে কোয়েরি জেএস চলে আসছে, যে কোয়েরি migrated.js দুইটাই চলে আসছে, কিন্তু দেখছেন? তার মানে কি আমাদের আলাদাভাবে যে কোয়েরি ইউজ করার প্রয়োজন নাই, ওয়ার্ডপ্রেসের নিজস্ব একটা যে কোয়েরি আছে। সো আপনি কেন শুধু শুধু নিজে আলাদাভাবে যে কোয়েরি ইউজ করতে যাবেন? ওয়ার্ডপ্রেসেরটাই করতে হবে। তারপরে আবার লেখেন wpenq স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটার নাম কি দিব? bootstrap main.js। আর আউট কার্সেল দরকার আছে, এটা আগেই বাদ দেন, এটা দরকারই নেই। আর এইটা কাট করে রেখে এটাও বাদ দিয়ে দেন, এটাও বাদ দিয়ে দেন। তাহলে কি আমাদের ইনডেক্স পিএইচপি তে এখন স্টাইল সিএসএস বা জেএস কিছু আছে? কিছুই নাই, সব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এখন কাজ করছে। এখানে সাপোজ এটার নাম দিলেন বুট জেএস, ওইটা কি ছিল? বুট সিএসএস, আর এটা হচ্ছে বুট জেএস। দিয়ে পরের প্যারামিটারে এটা বসাই দেন, দিয়ে এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরিটা ধরাই দেন। এই যে এই জিনিসটা গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ডট ধরাই দিলে দেখেন এবার যে কোয়েরিটা কাজ করবে। আচ্ছা স্ল্যাশ দেওয়া হয়নি, ঠিক আছে। দেখেন এখন চেঞ্জ হচ্ছে, কিন্তু ইমেজ আসে নাই। ইমেজটাকে জাস্ট আমি আপাতত ডিরেক্টরিটা দেখাই দিই, ঠিক আছে। ডিরেক্টরি কিভাবে দেখাই ইমেজকে? এই যে এখানে দেখেন ইমেজ আছে না, এই যে আইএনজিএস আছে, এখানে লেখেন পিএইচপি শুরু করেন, পিএইচপি শেষ করেন, লেখেন একো গেট টেমপ্লেট এটি টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এখানে স্ল্যাশ দিতে হবে আইএনজি। তাহলে কি হলো? পিএইচপি একো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই স্ল্যাশ আইএনজি, এটা দিয়ে দিলাম। এটাই কপি করে আবার পরেরটাই বসাই দেন, তাহলে কি ডিরেক্টরিটা পেয়ে যাবে, ইমেজও তাহলে পাবো। একটা রিলোড দেন, দেখেন ইমেজ পাওয়া গেছে না? কিন্তু এটা তো স্ট্যাটিক, আমরা ওয়ার্ডপ্রেসে আনার যে উদ্দেশ্য, সেটা তো উদ্দেশ্য সফল হয় না, তাই না? এখন উদ্দেশ্যটা সফল করব, মানে এটা আমরা এক একটা অ্যাড করব। আগে দেখেন বুটস্ট্র্যাপ কার্সেলটা কিভাবে কাজ করে, এখানে একটু খেয়াল করেন কোডিংটার দিকে। দেখেন প্রত্যেকটা ক্যারাসেলের ও আচ্ছা, এইখানে কিছু ইন্ডিকেটর থাকে, ইন্ডিকেটর গুলা দেওয়া নাই। ইন্ডিকেটর গুলো আগে আনি, ইন্ডিকেটর গুলা আনি বসাই, যাতে করে ইন্ডিকেটর গুলো শো করে। তো বুটস্ট্র্যাপ কার্সেল লিখে সার্চ করেন, কারণ ইন্ডিকেটর গুলাকেও আমাদের কি করতে হবে? ডাইনামিক করার চেষ্টা করতে হবে। আমরা ইন্ডিকেটর বাদ দিয়েছিলাম, কারণ তখন দরকার ছিল না। আমরা এটা তো আলাদা একটা আউট কার্সেল দিয়ে করছি না, তখন চাইছিলাম যে ইন্ডিকেটর দরকার নেই, কিন্তু এখন চাচ্ছি ইন্ডিকেটর সহই করি, যাতে একবারে শিখে ফেলতে পারি। এখান থেকে দেখেন ইন্ডিকেটর গুলা বসাই দেন, ওয়েল কার্সেল ইন্ডিকেটর, কার্সেল ইন্ডিকেটর গুলা মনে হয় এই যে এখানে বসে, ঠিক আছে, জাস্ট খালি বসাই দেন, ব্যাস হয়ে গেছে। একটু ইনডেন্ট করে নেই, দেখেন এবার ইন্ডিকেটর চলে আসবে। ইন্ডিকেটর আসছে না, কিন্তু কাজ করছে না, তাই না? কেন কাজ করছে না দেখি। এখানে মাই কারোসেল দিছি, কিন্তু আমাদের আইডি কি? এলইডিপি না? এখানে বসাই দেন এলইডিপি 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 এলইডিপি। দেখেন এবার দেখেন এখন কাজ করছে। এখানে ক্লিক দিলে পরেরটা যাচ্ছে, কিন্তু আমাদের ইমেজ তো দুইটা, পরের দুইটা তো কাজ করছে না, এই জন্য। তাহলে আপাতত দুইটা রাখেন, এই দুইটা বাদ দিয়ে দেন। দেখেন একটা দুইটা ক্লিক করলে কাজ হচ্ছে। আচ্ছা এখন আমরা এটাকে ডাইনামিক করব। তো ডাইনামিক করার জন্য আমাদের কাস্টম পোস্ট টাইপের সাহায্য নিতে হবে, ঠিক আছে। localhost/wordpress/wp-admin এখানে চলে যান, গিয়ে দেখেন এখানে কাস্টম পোস্ট টাইপ কিছু রেজিস্টার করা আছে, স্লাইডার নামে কিছু রেজিস্টার করা নাই। তাহলে এখন যেটা করব, আচ্ছা আমি এখন একটা প্রশ্ন করি আপনাদের, দেখেন এইখানে স্টাইল সিএসএস নাই, এখানে জেএস নাই, তাহলে এইগুলো পাচ্ছে কোথা থেকে বলুন তো?
ওয়ার্ডপ্রেসের ফাংশনস এর মাধ্যমে, এটা কিন্তু মেইন জায়গা থেকে পাচ্ছে। আর যে কোনো টেমপ্লেট প্রফেশনালি ডিজাইন করতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, সব ফাংশনের ভিতরে নিয়ে যাইতে হবে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে functions.php তে চলে যাব, গিয়ে এখানে নতুন করে একটা হুক বানাবো। এই হুকটা বাদ, কারণ এগুলো শুধু সিএসএস জিএস এর হুক। নতুন করে একটা হুক বানাই, হুকের নাম হচ্ছে কি, আমরা যে ই করলাম ইমেজটাকে ভিতর থেকে নিয়ে আসলাম, ফাংশনের ভিতরে চলে আসবে না? ফাংশনের ভিতরে ওগুলা তো দেখাবো আস্তে আস্তে ডাইনামিক করার সময়। এখন জাস্ট স্ট্যাটিক রাখলাম যাতে একটা ইমেজ দেখা যায়। wp-enq, ও না, এইটা হচ্ছে প্রথমে একটা হুক বানাই। ও না, হুকের আগে ফাংশন বানাইতে হবে, ঠিক আছে। ফাংশন নেন, ফাংশন নিলেন যে সাপোজ বি ক্যারোসেল, CAROUSL, বি ক্যারোসেল DEFAULT, ডিফল্ট ফাংশন। বি ক্যারোসেল ডিফল্ট ফাংশন মানে কি, বুটস্ট্র্যাপ ক্যারোসেল ডিফল্ট ফাংশন নিলাম। এবার এটাকে হুকে অ্যাড করে দেন, অ্যাড অ্যাকশন। এখানে দুইটা প্যারামিটার হয়, একটা দুইটা সরি, এখানে লেখেন প্রথম প্যারামিটার হয় কি, আফটার সেটআপ কি থিম, এই হুক। আর পরেরটা কি হয়, ফাংশনের নামটা, ফাংশনের নামটা কি, বি ক্যারোসেল ডিফল্ট ফাংশন। আচ্ছা, এখানে একটা সেমিকোলন দিয়ে দেন। এইবার আপনি যা যা চাচ্ছেন করে দিতে পারেন। যেমন আপনি চাচ্ছেন কি একটা পোস্ট টাইপ বানাইতে, ওইটার জন্য লিখবেন, আচ্ছা আগে অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেলটা করে নেই, কারণ ওইটা তো থাম্বনেল আমাদের লাগবেই। এটা না লিখলে থাম্বনেল আসে না, মানে ইমেজ আপলোডের অপশন আসবে না, ওইটাকে করে নেই। অ্যাড থিম SUPPORT, অ্যাড থিম সাপোর্ট কি পোস্ট থাম্বনেইলস, থাম্বনেইল না কিন্তু থাম্বনেইলস, এখানে আন্ডারস্কোর হবে। আচ্ছা দেখি আন্ডারস্কোর যদি দেওয়া লাগে, আমার মনে হয় না আন্ডারস্কোর, এখানে এটা হাইফেনই হওয়ার কথা। যদি সমস্যা করে আমি পরে দেখতেছি। অ্যাডসেন্স সাপোর্ট পোস্ট থাম্বনেইলস এবার দিলাম। এইবার যেটা করব যে একটা পোস্ট টাইপ বানাবো, দেখেন রেজিস্টার পোস্ট টাইপ, রেজিস্টার পোস্ট টাইপ। এইখানে দুইটা প্যারামিটার হয়, প্রথম প্যারামিটার হয় পোস্ট টাইপের একটা আইডি, সাপোজ দিলেন বি ক্যারোসেল, CAROUSL, বি ক্যারোসেল, ঠিক আছে, কমা দিয়ে পরের বার হয় অ্যারে, অ্যারের ভিতরে হয় কি, এখানে সেমিকোলন দিয়ে দেন, লেভেলস, LABELS, লেভেলস হয়, লেভেলস এর ভিতরে আবার অ্যারে হয়, বুঝতে পারছেন, লেভেলস এর ভিতরে আবার অ্যারে হয়। অ্যারে দিলেন, দিয়ে লেখেন নেম, একটা সুন্দর একটা নাম দিয়ে দিলেন, সাপোজ ক্যারোসেল অপশন, ঠিক আছে, এই অপশন নাম দিলেন, ঠিক আছে। আচ্ছা এটা বড় হাতের হয়ে গেছে, ক্যারোসেল অপশন নাম দিলেন, ঠিক আছে। তারপরে যেটা দিতে হয় সেটা হচ্ছে অ্যাড নিউ, অ্যাড নিউতে কি শো করবে, অ্যাড নিউ আইটেম, অ্যাড নিউ আইটেমে দিলাম যে ভাই ক্যারোসেল অ্যাড করেন, এটা এমন হচ্ছে কেন, বা দেখেন যে CAROUSL ক্যারোসেল অ্যাড করেন, ঠিক আছে, এটা লিখলাম, ওইটা কি ভিতরে শো করবে। এখন এইখানে একটা কমা দেন, দিয়ে লেখেন যে পাবলিক ট্রু, PUBLIC, পাবলিক কি ট্রু, পাবলিক ট্রু, এটা না দিলে কাজই করবে না, এটা দেওয়াই লাগবে পাবলিক ট্রু। এইবার দেখেন একটা রিলোড দেন, দেখেন এখানে ক্যারোসেল অপশন বলে কোনো অপশন আছে না, একটা রিলোড দেন, দেখেন ক্যারোসেল অপশন চলে আসছে কিন্তু। এবার অ্যাড নিউ যান, অ্যাড নিউ গেলে ক্যারোসেল অ্যাড করেন, এই কথাটা চলে আসছে, এটা আমি কোথায় লিখছিলাম, দেখেন অ্যাড নিউ আইটেমের ভিতরে লিখছিলাম। এখানে একটু সুন্দর কথা লিখেছে যে অ্যাড নিউ CAROUSL, অ্যাড নিউ ক্যারোসেল, এটা বাংলায় লিখলাম যাতে আমরা বুঝতে পারেন যে কোথা থেকে লিখছিলাম। আচ্ছা এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, পোস্টের আইকন আর এটার আইকন মিলে গেছে না, তো এটা তো বিভ্রান্ত হয়ে যেতে পারে আমাদের ক্লায়েন্ট, তো এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করতে হলে একটু ইনস্পেক্ট এলিমেন্ট করতে হবে, কিভাবে চেঞ্জ করে, এটা চেঞ্জ করে দেখেন এখানে এরা কিভাবে ড্যাশ আইকনের মাধ্যমে আসছে, তাই না, তাহলে ড্যাশ আইকনে চলে যান সরাসরি,
ড্যাশ আইকন। ড্যাশ আইকনে গিয়ে দেখেন এখানে ক্যারোসেলের মতো কোনো কিছু আছে সেরকম একটা, কোনটা এটা, যেহেতু অনেকগুলো ইমেজ অ্যাড করবো তো এই যে এইটা দেওয়া যায় তাই না, বা দেখি আরো কি আছে। এই যে এটা দিলাম, ঠিক আছে, ড্যাশ আইকন আর্ট কপি করেন, করে এখানে লেখেন মেনু আইকন, মেনু আইকন এইটা বসাই দেন। তারপরে সাপোর্টস দিতে হবে, কি কি সাপোর্ট করবে, SUPPORT সাপোর্টস। সাপোর্ট যেহেতু তাহলে একটু চিন্তা করেন সাপোর্টস মানে কি, এখানে অনেকগুলো জিনিস অ্যাড করতে হবে, তাহলে তো অ্যারে হবেই, যেহেতু একটা ভেরিয়েবল একটা মান ধারণ করতে পারে তাহলে অ্যারে দিলে অনেকগুলো মান ধারণ করতে হবে, তাহলে এখানে অ্যারে হবে ARRAY অ্যারে দেন। অ্যারে দিয়ে সাপোজ আপনি আপাতত টাইটেল দেন TITLE, দেখেন অ্যাড নিউ করলে শুধু টাইটেল থাকবে, কিছু আছে টাইটেলটা আছে শুধু। তারপরে সাপোজ আপনি যাচ্ছেন যে টাইটেলে যেটা লিখবো সেটা শো করবে কোথায়, টু ট্রাভেল টু লাইভে, আর এডিটরে যেটা লিখবো সেটা শো করবে কোথায়, ইউ ডোন্ট নাইন এটাকে। আর বাটনের জন্য আপাতত বাটন মেটা বক্স দিয়ে দেখাবো, তো আপাতত এটা কঠিন বিষয়, আপাতত পরে দেখাবো এটা। আর আপনি চাচ্ছেন যে ইমেজটা চেঞ্জ করবো, এখানে থাম্বনেল বলে একটা অপশন থাকবে সেইটার মাধ্যমে, তাহলে কিভাবে করবো দেখেন, লেখেন টাইটেল কমা EDITOR এডিটর কমা দেন, তারপরে লেখেন হচ্ছে থাম্বনেল THUMBNAIL, টাইটেল এডিটর থাম্বনেল তিনটাই দিলাম, তাহলে কি আসবে দেখেন, টাইটেল আসছে, এডিটর আসছে, আর এইখানে ফিচার্ড ইমেজের কোনো অপশন আছে, এই দেখেন ফিচার্ড ইমেজ, দেখছেন টাইটেল এডিটর ফিচার্ড ইমেজ তিনটাই চলে আসছে, তাই না। এখন তিনটার মাধ্যমে আমরা যেটা যেটা অ্যাড করবো সেগুলা এখানে হিট করবে। এখন এটা করাবো কিভাবে, তো আপনি আপাতত একটা স্লাইডার অ্যাড করেন, ঠিক আছে, সাপোজ দিলেন হচ্ছে স্লাইডার 1 বা দিস ইজ স্লাইডার 1, ঠিক আছে, এখানে কিছু দিলেন যে সাপোজ দিস ইজ এ ডাইনামিক স্লাইডার, ডাইনামিক bootstrap carousel CAROUSL, this is a dynamic bootstrap carousel, we can customize it ESIL, ঠিক আছে, দিলাম কিছু। আর একটা ফিচার্ড ইমেজ অ্যাড করেন, সাপোজ এখান থেকে একটা ইমেজ নিয়েছেন, নেচার ইমেজ লেখেন NATU আর নেচার ইমেজ, নেচার ওয়ালপেপার ইমেজে যান, গিয়ে দেখেন যে এখানে সাপোজ মোস্ট বিউটিফুলে যান, বেশি বিউটিফুল, এখান থেকে নেন একটা নিয়ে নেন, কোনটা নেবেন, এই যে এইটা নেওয়া যায়, ইমেজ করি, বা এইটা, এই যে এটা চলে আসছে, সাপোজ এইটাই সেভ করলাম, ডেস্কটপে রাখি, আর একটা আসতেছে, আসুক, দুই তিনটা লাগবে তো অনেকগুলো নিয়ে নিই, এই যে এইটা নিই, আচ্ছা এই ইমেজটা লম্বা, এটা নেওয়া যাবে, এই জাতীয় ইমেজ করছি, এটা নেওয়া যায়, সেভ করলাম, আচ্ছা হয়ে গেছে, দুই তিনটা নিছি, ঠিক আছে, এইটাও সেভ করলাম, দুই তিনটা নেওয়া হয়ে গেছে। এখন আমরা যেটা করব যে এইগুলো অ্যাড করে দিব, সেট ফিচার্ড ইমেজ অ্যাড করেন, ফিচার্ড ইমেজ আপলোড দেন, সিলেক্ট ফাইল, সাপোজ এইটা দিলেন, ঠিক আছে, সেট ফিচার্ড ইমেজ করে দেন, পাবলিশ দেন। এখন কি এখানে শো করবে, শো করে, শো করে না, কিভাবে শো করাবো দেখেন, এইখানে দেখেন কন্ট্রোল ইউ করি, সমস্যাটা কি দেখেন, একটাতে আইটেম অ্যাক্টিভ আছে, পরের গুলাতে আর আইটেম অ্যাক্টিভ নাই, আইটেম আছে তাই না, আমি যখন রিপিট করাবো তাহলে এতে আইটেম অ্যাক্টিভ সহ রিপিট হবে, সমস্যা না, এটা তো ঠিক করতে হবে। প্রথমে যেটা করেন যে ইন্ডেক্স PHP তে চলে যান, দেখেন কোনটা বারবার রিপিট হয়েছে, আইটেম,
আইটেম কথাটাই দেখেন বারবার রিপিট হয়েছে, তাই না? বাদ দিয়ে দেন, শুধু একটা রাখেন। আচ্ছা আমি 2-3টা অ্যাড করি, না হলে ওই জিনিসটা বোঝা যাবে না। আসলে আরো 2টা অ্যাড করি। দিস ইজ স্লাইডার 2, SLIDR স্লাইডার 2। এখানে কিছু দিলেন, ওই কথাটাই আমি কারোর অপশন আপাতত পাবলিক দিয়ে রাখি, দিয়ে স্লাইডার 1 এ যাই। এই টেক্সটগুলো এবার ওখানে দেব, তো কপি করলাম স্লাইডার 2, এখানে ওই কথাটাই লিখে দেন। সেট ফিচার ইমেজে গিয়ে আরেকটা ইমেজ অ্যাড করেন, সাপোজ এখান থেকে আরেকটা ইমেজ, কোনটা, সাপোজ এইটা, ঠিক আছে। সেট ফিচার ইমেজ দেন, আপডেট দেন, আপডেট দিলে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এখন আরেকটা অ্যাড করেন, লাস্ট 3টা অ্যাড করব। দিস ইজ স্লাইডার 3, ঠিক আছে। এখানে ওইটা লিখে দেন, সেট ফিচার ইমেজ করেন। এটাতে দুবাই ছবি দিলাম, সাপোজ এই যে এটা ফিচার ইমেজ দিলাম। ও আচ্ছা, এটা লম্বা না, ঠিক আছে, ওটা ঠিক করে নেবে, সিএসএস দিয়ে আমরা ঠিক করে নেব। এখন এটা শো করাবো কেমনে? শো করাইতে হলে ইনডেক্স পিএইচপি তে যাবেন, গিয়ে দেখেন কোনটা বারবার রিপিট হয়েছে। আমি একটা বাদ দিয়ে দিছি, এই আইটেম কথাটাই বারবার রিপিট হচ্ছিল, দেখেন আইটেম। এখন এটাকে আমি রিপিট করাবো কিভাবে? হোয়াইল লুপের মাধ্যমে। পিএইচপি WHILE হোয়াইল হ্যাভ পোস্টেস, হোয়াইল হ্যাভ পোস্টেস দিয়ে কোলন দেন, দিয়ে লেখেন দি পোস্ট, মানে যখন পোস্ট আছে তখনই পোস্ট হবে, সিম্পল কথা। পোস্ট না থাকলে কিন্তু পোস্ট হবে না, এই কথাটাই ওয়ার্ডপ্রেস বুঝাইতে চাচ্ছে। নোয়াখালীর লোক কি বলে, আঙ্গো এক গ্লাস ধানই দাও, বুঝতে পারে না অনেক সময়, কিন্তু আমাদের বুঝে নিতে হয় যে পানি চাচ্ছে, এরকম। মানে এখানে ওয়ার্ডপ্রেস বোঝাইতে চাচ্ছে যে যখন পোস্ট আছে তখনই পোস্ট হবে। পিএইচপি এন্ড হোয়াইল, ঠিক আছে। তাহলে এন্ড হোয়াইল করে ফেললাম। এখন এইটা হোয়াইল লুপ শুরু করলাম, হোয়াইল লুপ এন্ড করলাম। তো এখন কি হবে, এই 3টা পোস্টে রিপিট হবে বারবার। দেখেন আমি কিছু লেখি নাই, তারপরে ওই একই জিনিস 3বার রিপিট হবে। রিলোড দেন, এই দেখেন 3টা চলে আসছে না, ওই পোস্ট মেলাগুলা তো, মানে ওই যে পোস্ট থেকে পাচ্ছে, এখনো তো আমরা ডিফাইন করে দেই নাই যে তুমি স্লাইডার ক্যারোসেল অপশন থেকে পাও। এখন সব পোস্ট থেকে পাচ্ছে, আর পোস্ট আছে কয়টা, 6টা না 7টা, সেজন্য 7বার রিপিট হয়েছে। তো আমি চাচ্ছি কি যে ক্যারোসেল অপশন থেকে রিপিট হোক। তাহলে ওইটা করলে কি করতে হবে, ওইটার জন্য কোয়েরি করতে হবে। লেখেন এখানে একটা ভ্যারিয়েবল নেবেন, সাপোজ ডলার ক্যারোসেল। এখানে অবশ্যই ডলার ক্যারোসেল নিতে হবে, তাই না? কি ভ্যারিয়েবলের না অবশ্যই ডলার ক্যারোসেল হইতে হবে, ইচ্ছা মতো হইতে হবে, ঠিক আছে। যে কোনো নাম আপনি নিতে পারেন। ডলার ক্যারোসেল সমান নিউ WP আন্ডারস্কোর কোয়ারি, এখানে কোয়ারি করেন। কোয়ারি করে এখানে লেখেন, এখানে কোয়ারির ভিতরে আবার অ্যারে হয়, ঠিক আছে, যেহেতু অনেকগুলো কোয়ারি করতে হবে, তো অ্যারে, কোয়ারির প্যারামিটার অনেকগুলো, এই জন্য অ্যারে দিতে হয়। এখানে লেখেন যে পোস্ট টাইপ, পোস্ট টাইপ যদি দেন পেজ, তাহলে পেজের কন্টেন্ট গুলা পাবে। আর যদি পোস্ট টাইপ দেন আমাদের, এই যে দেখেন এখানে পোস্ট টাইপ কি নামে বানাইছিলাম, বি ক্যারোসেল, তাই না? কপি করেন, কপি করে এখানে বসাই দেন বি ক্যারোসেল। এখন তবুও কিন্তু আমাদের হোয়াইল লুপটা বুঝতে পারবে না যে এইখান থেকে পোস্টটা আনবে। সেটা বোঝানোর জন্য এই ডলার ক্যারোসেলটা কপি করবেন, করে হ্যাভ পোস্টে দিয়ে দিবেন। এইটারই হ্যাভ পোস্ট, এই ডলার ক্যারোসেলেরই ডি পোস্ট। তাহলে দেখেন এখন 3টা রিপিট হবে, কারণ আমরা 3টা স্লাইডার অ্যাড করছি। এখন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখন দেখেন 1টা 2টা 3টা, কারণ কি আমরা 3টা ক্যারোসেল অ্যাড করছি। এখন ডাইনামিক গুলা কিভাবে করবো, এখন আমাদের মোটামুটি কোয়ারি করাও শেষ, এখন শুধু পোস্টগুলো ডাইনামিক করতে হবে। প্রথমে যেটা করতে হবে, এই আইএমজিটা বাদ দিয়ে দিতে হবে, অল্টার স্লাইডার। এখান থেকে লেখেন পিএইচপি দি পোস্ট কি থাম্বনেইল, এটা কিন্তু নেইলস না, দি পোস্ট থাম্বনেইল
আর এইটা লিখতে হবে দি টাইটেল, যেহেতু এটা টাইটেল থেকে আসবে। টাইটেল বুঝেন তো, প্রথমে যে উপরে যেটা ছিল ওইটাই তো টাইটেল। পিএইচপি শুরু শেষ এখানে লেখেন দি আন্ডারস্কোর টাইটেল। আর এইখানে কি হবে, দি কন্টেন্ট, পিএইচপি দি কন্টেন্ট। আগে কি জানতেন যে বড় বড় দেশের আগে দি হয়, এখন কি দেখছেন ছোটখাটো জিনিসে দি দিতে হয়। দেখেন রিলোড দেই, কি সবগুলা চলে আসছে না? সবগুলাই আসছে, কিন্তু ব্যাপার যেটা হয়েছে যে সবগুলাই অ্যাক্টিভ ক্লাস পেয়ে গেছে। অ্যাক্টিভ ক্লাস পাওয়ার কারণে তিনটাই শো করছে, সেই মানে সরানোর অপশনটা আর আসতেছে না, তাই না? এইটাই তো সমস্যা। এখন এই সমস্যাটা নিরসন করবো কিভাবে, আমি একটু দেখাই যে কন্ট্রোল ইউ দেই। এখানে একটা জিনিস খেয়াল করেন, ডিপ ক্লাস আইটেম অ্যাক্টিভ, তাই না? আবার এইখানেও কি ডিপ ক্লাস আইটেম অ্যাক্টিভ, ডিপ ক্লাস আইটেম অ্যাক্টিভ। এটা একটা ঝামেলা না? এটার কারণে তো সমস্যাটা হচ্ছে। সবগুলাতে অ্যাক্টিভ ক্লাস দরকার নাই, যেগুলো একটাতে রিপিট হওয়ার সময় যাতে একটাতে অ্যাক্টিভ ক্লাস অ্যাড হয়, বাকিগুলাতে যাতে অ্যাক্টিভ ক্লাস না অ্যাড হয়। ঠিক আছে, সেইটার জন্য আমরা যেটা করব, এইখানে এই যে হোয়াইল শুরু করছি না, এখানে একটা ভ্যারিয়েবল আগে নিয়ে নেন। সাপোজ ভ্যারিয়েবলের নাম নেন সাপোজ ডলার করিম, করিম নামে একটা ভ্যারিয়েবল নিলেন, ঠিক আছে? ডলার করিম ইকুয়াল টু দেন 0, ঠিক আছে? এইখানে দিয়ে দেন ডলার করিম, ডলার করিম কি প্লাস প্লাস, ঠিক আছে? তাহলে কি হবে, করিম এক এক করে বাড়তে থাকবে। এখন হোয়াইল লুপের ভিতর যেহেতু লিখছি, তার মানে কি করিম প্লাস প্লাস মানে কি করিম একবারে 1 হবে, তারপর 2 হবে, 3 হবে, এবার মান বাড়তে থাকবে। তো এইখানে আবার আপনি ইফ কন্ডিশন লেখেন, ইফ লিখে কোলন দিয়ে ইফ শেষ করেন। ও পিএইচপি ভিতর লিখতে হবে, পিএইচপি ইফ লিখলাম, আর ইফটাকে সেকেন্ড ব্র্যাকেটের বদলে আমি কি লিখলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, কিন্তু আমি সেকেন্ড ব্র্যাকেটের বদলে কোলন দিলাম যাতে আমরা নিচে এইচটিএমএল লিখতে পারি, তাই না? তারপরে এখানে এন্ড ইফ করে দেন পিএইচপি, এখানে একটু কন্ডিশন ব্যবহার করাবেন, এন্ড ইফ, ঠিক আছে? এন্ড ইফ দিলাম। এখন ইফের ভিতরে বলেন যে ইফ ডলার করি ইকুয়াল ইকুয়াল 1, যখন করিমের মান 1 হবে তখনই কি হবে, এই ডিপ ক্লাস আইটেম অ্যাক্টিভ এইটা কাজ করবে, ঠিক আছে? অথবা এইবার লেখেন এখানে এলস, পিএইচপি শুরু করেন, পিএইচপি শেষ করেন, পরে লেখেন এলস, ইএলএসই, এলস লিখে এইখানে আবার কোলন দেন। এইবার এলস এর ভিতর লিখে দেন যে ডিপ ক্লাস আইটেম শুধু, মানে যদি করিমের মান 1 হয় তখনই শুধু আইটেম অ্যাক্টিভ হবে, আর বাকি সময় এলস মানে কি বাকি সময় কি হবে, ইনঅ্যাক্টিভ না, ডিপ ক্লাস শুধু আইটেম হবে, যেহেতু অ্যাক্টিভ ক্লাসটা বাদ যাবে কিন্তু আইটেম ক্লাসটা তো থাকবে, ঠিক আছে? তাহলে কি হবে, করিমের মান যখন 1 হবে তখন ডিপ ক্লাস আইটেম অ্যাক্টিভ হবে, আর যখন করিমের মান কি হবে অন্য কিছু হবে, 1 এর পরে 2 হতে পারে, 3 হতে পারে, হয়তো বাড়বে, তখন কি হবে, আইটেম হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন যে ডিপ ক্লাস আইটেম এখানে দিছি এন্ড, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে একটা ইফ কন্ডিশন দিয়ে দিলাম, তাহলে ইফ কন্ডিশনের মাধ্যমে যখন করিমের মানটা 1 হয়ে যাচ্ছে, এখানে তো হোয়াইল লুপের মাধ্যমে এক এক করে বাড়ে, তখন আমি আইটেম অ্যাক্টিভ হবে, আর যখন মানটা ওইরকম থাকবে না তখন কি হবে, শুধু আইটেম হবে। আচ্ছা, এখন একটা রিলোড দেন, দেখেন সবগুলাতে অ্যাক্টিভ ক্লাস অ্যাড হয় কিনা। দেখেন আমাদের ক্যারোসেল ঠিক হয়ে গেছে না? এখানে দেখেন সবগুলা অ্যাক্টিভ, দেখেন এখন কি আছে, সবগুলাই ডিপ ক্লাস আইটেম অ্যাক্টিভ, এইখানেও ডিপ ক্লাস আইটেম অ্যাক্টিভ, এইখানেও ডিপ ক্লাস আইটেম অ্যাক্টিভ, তাই না? এখন একটা রিলোড দেন। আচ্ছা, এখন দেখেন, সরি হয়ে গেল, এই যে ডিপ ক্লাস আইটেম অ্যাক্টিভ প্রথমটাতে আছে, তারপরে দেখেন ডিপ ক্লাস আইটেম, তারপরে কি ডিপ ক্লাস আইটেম, মানে ওই অ্যাক্টিভ ক্লাসটা সে যখন মানটা 1 পাচ্ছে তখনই শুধু অ্যাক্টিভ ক্লাসটা এড করছে, কিন্তু পরবর্তীতে যখন ইনক্রিমেন্ট করছে
মানে হোয়াইল লুপের কাজ কি? ইনক্রিমেন্ট করা। আমি যদি ইনক্রিমেন্ট অপারেটর দিছি প্লাস প্লাস, সো সেই ইনক্রিমেন্ট করতে যাই দেখতেছে যে ইফ কন্ডিশন আমাকে বলতেছে যে যখন তোমার মান 1 না হইলে তো এখানে ইনক্রিমেন্ট করা যাবে না অ্যাক্টিভটাকে, তখন সে আইটেমটাকে বসাই দিচ্ছে। মানে এইটা হচ্ছে কন্ডিশনের কাজ, ঠিক আছে? তো কন্ডিশন আপনাদের বোঝাইছে ভাই অনেক, আপনাদের এই জিনিসটা একটু ভালো করে বোঝার কথা। তো আচ্ছা, এখন তাহলে স্লাইডার এখন আমরা অ্যাড করে ফেলছি। আরেকটা সমস্যা এখানে থেকে গেছে। সাপোজ আমি এখানে আরো দুইটা স্লাইডার অ্যাড করি, তাহলে বোঝা যাবে। স্লাইডার 2, স্লাইডার 1, স্লাইডার 3, দেখছেন তিনটা স্লাইডার, অথচ এখানে বাটন কয়টা? দুইটা বাটন। এটা একটা সমস্যা না? আমি চাচ্ছি যে যতগুলা স্লাইডার অ্যাড হবে এক এক করে বাটন যাতে অ্যাড হয়, তাহলে বাটনে তো হোয়াইল লুপ করতে হবে। কিন্তু বাটনের সমস্যাটা আমি দেখাই। আচ্ছা, বাটনের সমস্যা দেখেন, বাটনে আবার অ্যাক্টিভ ক্লাস অ্যাড হয়েছে, দেখছেন? বাকিগুলাতে কিন্তু অ্যাড হয় নাই। এখানে কেমন থাকে আমি একটু দেখাই। এই বুটস্ট্র্যাপ ক্যারোসেল লিখে একটু সার্চ দেন, BOOT বুটস্ট্র্যাপ ক্যারোসেল লিখে একটা সার্চ দিলাম। এখন দেখেন এইরকম আসছিল। একটা জিনিস খেয়াল করেন, এইখানে দেখেন যে এক একটা বাটন 0, 1, 2, 3 এইভাবে ইনক্রিমেন্ট হয়। তো এই জিনিসটা একটা সমস্যা না? আমরা যখন রিপিট করাবো তখন কি হবে? জিরোটা তো জিরোই থেকে যাবে, ওটা তো ইনক্রিমেন্ট হবে না। এটা একটা সমস্যা। এখন এই সমস্যাটা হোয়াইল লুপ দিয়েও ঠিক করা যায়। মানে ওই হোয়াইল লুপে যে ইনক্রিমেন্টটা হচ্ছে ওইটা আমরা এখানে শো করাই দিতে পারি, ঠিক আছে? হোয়াইল লুপ তো ইনক্রিমেন্ট হয়, 0 থেকে 1 হয়, 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়। তো এই ইনক্রিমেন্টটা আমরা সরাসরি এখানে শো করাই দেবো একোর মাধ্যমে। আর এইটা ঠিক হলো। আর ক্লাস অ্যাক্টিভ, এইটা বাদ দিব কি হবে? এখানে তো একটা অ্যাক্টিভ ক্লাস আছে, বাকিগুলা থেকে কি অ্যাক্টিভ ক্লাস আছে? অ্যাক্টিভ ক্লাস নাই। এখন ওইটা করার জন্য কি করতে হয় দেখো, আমি প্রথমেই সব এলাই বাদ দিয়ে দিলাম, খালি একটা এলাই রাখলাম, তাই না? একটা এলাই তো থাকবে। এটাকে আমি রিপিট করাবো। এখানে পিএইচপি শুরু করেন, পিএইচপি শেষ করেন, লিখেন। ও আচ্ছা, ওই জিনিসটাই তো আবার কপি হবে। আচ্ছা, আমি আরেকবার লিখি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। while have postes কোলন দেন ডিপোস্ট, ডিপোস্ট, তাই না? আর এখানে এন্ড while করে দেন। পিএইচপি শুরু করেন, শেষ করেন। এখানে লেখেন পিএইচপি এন্ড while, কি while লুপ শুরু করলাম, while লুপ এন্ড করলাম। এখন while লুপ করলে কি হয়? সাধারণত সে পোস্টটিকে নিয়ে আসে, তাহলে আবার আমাকে সেই কোয়ারিটা করা লাগবে, কিন্তু বুঝতে পারছেন? মানে এখন যদি আমি এই while লুপটা চালাই তাহলে 7টা চলে আসবে। 7টা কি আসবে? বাটন আসবে। দেখেন 7টা চলে আসবে। আমাদের পোস্ট 3টা, অথচ ওই মানে ইন্ডিকেটর 7টা চলে আসবে। এখানে একটু খেয়াল করেন, দেখছেন কয়টা আসছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। কেন আসছে? কারণ এগুলো সব পোস্ট থেকে পাচ্ছে। আচ্ছা, আপনি পোস্ট কোন জায়গা থেকে হয় একটু আরেকটু দেখাই দিই। এখানে পোস্টে যান, এখানে কয়টা আছে দেখেন? একটা, বারাক ওবামা, হিলারি ক্লিনটন, তৃতীয় পোস্ট, 4টা 5টা 6টা 7টা। দেখছেন? এই কারণেই পোস্ট থেকে পাচ্ছে বলে ইন্ডিকেটর 7টা হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি কি, ইন্ডিকেটর কয়টা হবে? যেই কয়টা স্লাইডার হবে ইন্ডিকেটর হবে সেই কয়টা। তাহলে আবার আমাকে কোয়ারি করতে হবে। এইখানে লেখেন ওই আবার সেই কোয়ারি, আগের জিনিসটাই লেখেন। পিএইচপি এইখানে লেখেন যে একটা নতুন ভেরিয়েবল নেন। সাপোজ ভেরিয়েবলের নাম নিলেন যে নতুন সমান নিউ wp আন্ডারস্কোর কোয়ারি। কোয়ারি নিয়ে এর ভিতর কি হবে? অ্যারে। অ্যারে নিয়ে দেখেন পোস্ট আন্ডারস্কোর টাইপ। পোস্ট টাইপ এইভাবে লিখতে হয়। পোস্ট টাইপ কি হবে? আমাদের পোস্ট টাইপের নামটা কি বলেন তো? বি ক্যারোসেল। হ্যাঁ, একজন পারছে, আর বাকি সবাই চুপ থাকলে কেমন হবে? পোস্ট টাইপের নাম বি ক্যারোসেল। এখন এখানে বি ক্যারোসেল লিখলেই তো হবে না, এই ডলার নতুনটাকে আমাদের কি করতে হবে? এখানে ডিফাইন করে দিতে হবে। এই যে while বি ক্যারোসেল হ্যাভ পোস্ট, আর এইটার কি হবে? বি পোস্ট।
তাহলে দেখেন কয়টা আসে, 3টা আসে, কিন্তু তবুও 3টাই অ্যাক্টিভ অবস্থা আছে, যেন সাদা হয়ে আছে। দেখছেন 3টাই সাদা, আমাদের তো এমন হওয়া উচিত না। সমস্যাটা কি দেখেন, আমি একটু দেখাই, এখানে রিলোড দেই। এখানে দেখেন এলআই ডাটা টার্গেট এলইডিপি ডাটা ক্যারোসেল স্লাইড টু 0, দেখছেন সবগুলাই 0 হয়ে আছে, কিন্তু আমাদের ক্যারোসেলে কেমন হওয়ার কথা ছিল, এই দেখেন 0 1 2 3 এইভাবে হওয়ার কথা ছিল। তাহলে এইটা আমরা কেমনে ঠিক করব, এটা সমস্যা না একটা। এইটা ঠিক করার জন্য কোনো ব্যাপার না, এইখানে আবার আপনি নেন, হ্যাঁ এই যে হোয়াইল লুপ শুরু করছি না, এইখানে একটা নতুন ভেরিয়েবল নেন, এইটার নাম নেন সাপোজ, যে আগেরটা তো রহিম নিছিলাম, এখন নতুন না, আমি ভালো একটা নাম নেই, ঠিক আছে, সাপোজ এটার নেন ইন্ডিকেটর, ডলার ইন্ডিকেটর। আবার মনে করেন না যে এখানে ইন্ডিকেটরই লেখা লাগবে, এমন কথা না, এটা ভেরিয়েবল, ভেরিয়েবল যে কোনো নামে লেখা যায়। ইন্ডিকেটর ইকুয়াল টু লেখেন -1, যেহেতু 0 থেকে শুরু হবে, তাহলে আগে -1 করে রাখলাম, তাহলে 0 থেকে শুরু হবে। এখানে 0 থেকে যাতে শুরু হয়, যদি 1 রাখতাম, এই 0 রাখতাম, তাহলে কিন্তু 1 থেকে শুরু হইতো না, কারণ এটা আগে থেকে একটা ইয়ে করে রাখতে হবে, একটা মাইনাস করে রাখতে হবে। আচ্ছা, এখন এইখানে দিয়ে দেন সেমিকোলন দিয়ে, যে ইন্ডিকেটর প্লাস প্লাস, মানে কি এক এক করে বাড়বে, ইন্ডিকেটরটা মাইনাস থেকে এক এক করে বাড়বে, তাই না? তাহলে -1 এর পরে যদি 1 বাড়ে, তাহলে কত হয় বলেন তো একটু, 0 হয়। আর যদি এখানে 0 দিতাম, তাহলে 1 হয়ে যেত, তাহলে তো সেটা সমস্যা, তাই না? সেই জন্য এখানে -1 দিছি। ব্যাপারটা বুঝতে পারছেন? এইটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, আমরা যদি ওখানে 1 2 3 4 করতাম, তাহলে তো এখানে 0 দিলে হতো। কোথায়? আমাদের যে ক্যালকুলেটর যে সিরিয়াল যেটা, হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা 1 2 3 তো ওখানে আছে না, এখানে 0 থেকেই শুরু করা লাগবে, কারণ এটা বুটস্ট্র্যাপ নিয়ম করে দিছে। দেখেন আপনি এখানে 0 1 2 3 থেকে শুরু, বুঝতে পারছেন? আমরা যদি ডাটা স্লাইড টু ওটা 1 2 3 4 করতাম, তাহলে কি হতো? 0 জায়গায় যদি 1 করতাম, না না, সমস্যা এটা, এটা হবে না কাজ, কারণ এখানে এইভাবে ওরা ডিফাইন করে দিছে, ঠিক আছে? সেহেতু 0 থেকে আমাদের শুরু করা লাগবে, সেই জন্য আমি কি করছি, আগে -1 করে দিছি, যাতে প্রথমটাই 0 হয়, ঠিক আছে? এখন ইন্ডিকেটর প্লাস প্লাস করছি, তো এইভাবে তো কাজ করবে না, এখন ইফ কন্ডিশন দেওয়া লাগবে। আচ্ছা, ইন্ডিকেটর দিছি, আমি একটু পড়ে দেখাই। এইখানে 0 জায়গায় লিখি পিএইচপি শুরু করলাম, সরি পিএইচপি শেষ করলাম, করে এইখানে লেখেন একো ডলার ইন্ডিকেটর, তাহলে কি হবে, ইন্ডিকেটর এক এক করে বাড়বে আর ওখানে লেখা শুরু করবে, ঠিক আছে? এখন দেখেন এখানে কি আছে, সব 0 আছে না, সবগুলা তো 0 আছে, আর একটু জুম করে দেখাই, সবগুলা কি আছে, 0 আছে না, এইটা 0, এইটা 0, এইটাও 0, তাই না? একটা রিলোড দেন তো, 0 1 2, মানে 3টা আসছে পর পর আসছে। এখন আমি যদি আরেকটা অ্যাড করি, তাহলে কি হবে, সেটা 3 হবে। সো আমরা তাহলে একটা কাজ করে ফেলছি অলরেডি, সেটা হচ্ছে 0 1 2 করে ফেলছি। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে অ্যাক্টিভ ক্লাস 3টাতে চলে আসছে, 3টাতে আসলে সেটা সমস্যা, কারণ 3টাতে তো ক্লাস অ্যাক্টিভ নাই। এখানে খেয়াল করেন 3টাতে কি অ্যাক্টিভ ক্লাস আছে, একটাতে আছে, তাহলে ওইটা করব কিভাবে, ওইটার জন্য আবার ইফ কন্ডিশন লেখা লাগবে। সেইটা হচ্ছে যে এই যে ক্লাস অ্যাক্টিভ, দেখছেন তো, একটু ছোট করি, এইখানে লেখেন পিএইচপি শুরু করেন, এখানে পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, একটু বড় করে দেব। আচ্ছা, এইরকম আসতেছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, পিএইচপি শুরু করলাম, শুরু করে আবার শেষও করে দিলাম। এইবার এখানে লেখেন ইফ, শুরু করেন, কোলন দেন, তাহলে এইখানে ইফ কন্ডিশন শুরু করলাম, আর এইখানে ক্লাস অ্যাক্টিভের জায়গায় ইফ কন্ডিশনটা শেষ করে দেন। পিএইচপি কি ইফ শেষ করতে কি হলে কি লিখতে হয়, এন্ড ইফ সেমিকোলন। তাহলে এইখানে ইফ কন্ডিশন শুরু করলাম, ইফ কন্ডিশন শেষ করলাম, তার মানে এই অ্যাক্টিভ ক্লাসটা এখন ইফ কন্ডিশনের ভিতরে পড়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন এখানে লিখে দেন ইফ ডলার ইন্ডিকেটর, ইন্ডিকেটর ইকুয়াল 0, তার মানে কি ইন্ডিকেটরের মান যখন 0 হবে তখনই শুধু অ্যাক্টিভ ক্লাসটা শো করবে, আদারওয়াইজ অ্যাক্টিভ ক্লাসটা শো করবে না। এখন দেখেন আমি যদি একটা রিলোড দেই, এখানে দেখেন প্রত্যেকটাতে অ্যাক্টিভ ক্লাস আছে, তাই না? আমি যদি একটা রিলোড দেই, তাহলে কি অ্যাক্টিভ ক্লাস আর আছে? এখন আমাদের এখানে দেখেন তো কয়টা ইয়া হয়, দেখছেন সবগুলা ঠিক হয়ে গেছে।
আচ্ছা এখন আমি অনেকগুলা ক্যারোসেল অ্যাড করে দেখাই। সাপোজ আগে 3টা অ্যাড করাই ছিল, তাই না? localhost / wordpress / কি wp admin, এখানে যান, এইখানে এই ক্যারোসেল অপশন, এখানে যে অ্যাড নিউ করেন, অ্যাড নিউ করে সাপোজ লেখেন CAROUSL ক্যারোসেল 4, এইখানে কিছু টেক্সট দেন, সাপোজ লরেম ইপসন কিছু টেক্সট নিয়ে আসে, সাপোজ এই এইটুকু নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দেন, আর এখানে সেট ফিচার ইমেজ করেন, মিডিয়া লাইব্রেরিতে কি কি আছে দেখি, এইটা দিলাম, পাবলিশ দেন, আবার অ্যাড করেন ক্যারোসেল 5, এখানে এটা দিয়ে দেন, দিয়ে আবার একটা অ্যাড করেন, আপলোড ফাইলস, আপলোড করি এবার একটা কিছু একটা, দেখি কি আছে, এটা দিলাম, সেট ফিচার ইমেজ করেন, পাবলিশ দেন, আবার অ্যাড নিউ করেন ক্যারোসেল 6, এখানে এটা পেস্ট করেন, আবার একটা সিট ফিচার ইমেজ করেন, আপলোড মিডিয়া লাইব্রেরিতে কি কি আছে দেখি, এটাই নেই, এই ছবিটা ভালো লাগতেছে দেখতে, পাবলিশ করে দিলাম। আচ্ছা এখন আমাদের এখানে ইন্ডিকেটর কয়টা থাকবে বলেন তো? স্লাইডার 6টা হয়ে গেছে, তাহলে 6টা ইন্ডিকেটর চলে আসার কথা। দেখেন ক্যারোসেল 6, আচ্ছা ক্যারোসেল 6টা কেন আগে শো করলো বলেন তো? লাস্টেরটা আগে আসে, বুঝতে পারছেন? ক্যারোসেল 5 দেখেন, ক্যারোসেল 4, ক্যারোসেল 3, স্লাইডার 3, স্লাইডার 2, স্লাইডার 1, তাহলে কি হলো আমাদের ক্যারোসেলটা এখন ফুলফিল ডাইনামিক, একদম সহজ, বাসায় যাই একটু প্র্যাকটিস করবেন, খুবই সহজ জিনিস, পারবেন, সমস্যা নাই। এখন আপনারা এটা প্র্যাকটিস করবেন। ভিডিওটা অফ করি।